রাধে রাধে। তো আজকে আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি তোমাদের সামনেই। চ্যাপ্টারটি হলো তোমাদের পি ব্লক, তাই তো? এই পি ব্লকে যত সমস্ত কোশ্চেন রয়েছে তা সলভ এবং শেষে আমরা সাজেশন তোমাদেরকে দিব। ঠিক আছে, প্রথম প্রশ্ন, নেসলার বিকারক কি? দেখো, নেসলার বিকারক কাকে বলা হয়? নেসলার বিকারক মিন পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের যে সলিউশন K2HgI4 এর ক্ষারীয় সলিউশনকে বলা হয় নেসলার বিকারক, যা সাধারণত অ্যামোনিয়া শনাক্তকরণে কাজে লাগে। ঠিক আছে, যখনই অ্যামোনিয়া আর K2HgI4 হয়, রিয়্যাক্ট করে, তখন কি উৎপন্ন করে? তখন উৎপন্ন করে হলো মিলন বেস, যার কালার হলো তোমার কি? বেস দিয়ে চলে আসলো বাদামি, মিলন বেসের পথে বাদামি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেখো, P4O10 এর গঠন চেয়েছে, দেখতে পাচ্ছ P4O10 এর গঠন, P4O10 এর গঠন চেয়েছে, দেখে নাও P4O10। ঠিক আছে, তাহলে তার জন্য তোমাদেরকে কি করতে হবে? দেখো, চার কোণায় চারটে পি লিখে নিতে হবে। হ্যাঁ, এবার তোমাদেরকে একটু মনে করায়, ফসফরাস কত নম্বর গ্রুপে রয়েছে বলো তো? ফসফরাস কত নম্বর গ্রুপে রয়েছে? ফসফরাস রয়েছে হলো 15 নম্বর গ্রুপে। তাহলে স্বাভাবিক ব্যাপার, এই ফসফরাসের বাইরে কক্ষে 5টি হাত, অর্থাৎ 5টা হাত আর কি থাকতে হবে। ঠিক আছে, এবার আর অক্সিজেন রয়েছে হলো তোমার, অক্সিজেন কতটা রয়েছে তোমার? 10টা। ঠিক আছে, মাথায় রেখো। এবার কতটা হলো জিনিসটাকে আমরা আর কি করার চেষ্টা করি এটা। ঠিক আছে, এবার এক একটা অক্সিজেন আর কি ফসফরাস আরেকটা ফসফরাসের সাথে ধরো একটা বন্ডিংয়ে রয়েছে, জিনিসটাকে একটু সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করলাম। এরপর একটা ফসফরাস আরেকটা ফসফরাসের সাথে ধরো একটা অক্সিজেনের সাথে লিঙ্ক হয়ে আছে, একটা ফসফরাস আরেকটা ফসফরাসের সাথে একটা ফসফরাসের সাথে লিঙ্ক হয়ে আছে, একটা ফসফরাস আরেকটা অক্সিজেনের সাথে লিঙ্ক হয়ে আছে, এটাও একটা অক্সিজেনের সাথে লিঙ্ক হয়ে আছে। এই ফসফরাসের সাথে একটা অক্সিজেনের মাধ্যমে লিঙ্ক হয়ে আছে, এই ফসফরাস আর এই ফসফরাসের মাধ্যমে একটা লিঙ্ক হয়ে আছে। তাহলে দেখো, এই ফসফরাসে কয়টা বন্ড গেলো? একটা বন্ড, দুটো, তিনটে, একটা দুটো তিনটে। এবার দুটো লোন পেয়ার, মানে দুটো লোন পেয়ার, দুটো ইলেকট্রন একটা লোন পেয়ার গঠন করে, বাট ওইটাকে কাকে দিয়ে দিল? অক্সিজেনকে। কোঅর্ডিনেট বন্ধন তৈরি করে দিল। ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ধন তৈরি করলো। তো হয়ে গেল আমাদের P4O10 এর গঠন। ঠিক আছে, নেক্সট, N2O5 যৌগটির গঠন লেখো। দেখো, এখানেও N2O5 এর যৌগের গঠনটা কেমন হবে? আমরা জানি এই নাইট্রোজেন হলো 13 নম্বর গ্রুপে থাকে। কত নম্বর গ্রুপে আছে? নাইট্রোজেন কত নম্বর? 15 নম্বর গ্রুপে থাকে। তাহলে এখানেও 5টা হাত করতে হবে। অক্সিজেন, নাইট্রোজেন, 5টা হাত। তাহলে 5টা হাতের জন্য দুটো বন একটা অক্সিজেনের সাথে আর একটা বন অক্সিজেনের সাথে জুড়ে দিলাম। তাহলে একটা যেহেতু মানে ইলেকট্রনের বেশি রয়েছে, তার জন্য নেগেটিভ দিয়ে দিলাম। এখানেও একই, ডবল বন অক্সিজেন, সিঙ্গেল বন অক্সিজেন মাইনাস। এটা করে দেবো পজিটিভ, এটা করে দেবো পজিটিভ। খতম, হয়ে গেল N2O5 এর গঠন। তারপর নেক্সট দেখো, কার গঠন চেয়েছে? XeF4 এর গঠন লেখো। XeF4 এর গঠন দেখো কি হবে? XeF4 এর গঠন, XeF6 এর গঠন চেয়েছে, তাই না? এবারে আমরা জানি যে 18 নম্বর গ্রুপে থাকার কারণে ওর 8টা বন্ধন হওয়ার কথা। তাহলে একটা বন্ধন, দুটো বন্ধন, তিনটে বন্ধন, চারটে বন্ধন, 5টে বন্ধন, 6টে বন্ধন, 6টে হয়ে গেল। তাহলে আরও দুটো থাকবে, দুটো আর হাত, এক একটা দুটো ইলেকট্রন আছে, আর দুটো ইলেকট্রনে দুটো হাত থাকবে, বাট এফ নেই, তার জন্য একটা লোন পেয়ার আমরা দিয়ে দিব, যার নাম হয়ে যাবে বিকৃত অষ্টতলকীয়। নেক্সট একই জিনিস, XeF4 এর যদি আমরা গঠন দেখতে চাই, XeF4 এর যদি গঠন দেখতে চাই, XeF4 কি? এখন F4 দেখো, Xe হলো তোমার হলো 8টা, মানে কয়টা হাত লাগবে? যেহেতু 18 নম্বর গ্রুপে আছে, 8টি হাত লাগবে। এবার F একটা, দুটো F, তিনটে F, চারটে F, এবার 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন পড়ে থাকলো বাইরের কক্ষে। এবার এই দুটো ইলেকট্রন একটা লোন পেয়ার তৈরি করবে, এই দুটো ইলেকট্রন একটা লোন পেয়ার তৈরি করবে। ঠিক আছে, যদি আমরা লোন পেয়ারটাকে ঢেকে দিই, তাহলে দেখতে কেমন মনে হচ্ছে? সমতলিক বর্গাকার। এবার নেক্সট XeF6, এই একই ধরনের জিনিস। ঠিক আছে, একই XeF6 দেখো মিলে হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, XeO2F2 যোগে Xe এর আর কি মানে জেননের সংকরায়ন এবং Xe এর সংকরণ অবস্থা লেখো। ঠিক আছে, দেখো সংকরণ আছে sp3d, আর একটা হলো তোমার গঠনাকৃতি হলো তোমার হলো বিকৃত চতুস্তলক। ঠিক আছে, ওকে।
আচ্ছা, যদি আমরা যদি স্ট্রাকচার রাখতে চাই তাহলে কী হবে, XeO2F2, তাই তো, O2F2, তাহলে Xe 8টি ইলেকট্রন আছে বাইরে কক্ষে, 2টো অক্সিজেন আছে, তাহলে ডবল বন্ডের 2টো অক্সিজেনকে আমি দিয়ে দিলাম, আর 2টো F আছে, একটা Fকে আমি উপরে দিয়ে দিলাম, একটা Fকে নিচে দিয়ে দিলাম, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, 3টে 4টে 5টে 6টা ইলেকট্রন হয়ে গেলো। তাহলে আরও 2টা ইলেকট্রন থাকলো, 2টা ইলেকট্রন কী করলো, একটা লোন পেয়ার তৈরি করলো, হয়ে গেলো এরকম। তো এর নাম কি বলো, এর নাম কি, এর নাম হলো বিকৃত চতুস্থলক। এর নামটা কি, বিকৃত চতুস্থলক। আমি দিয়ে দিচ্ছি, এখানে লেখাই আছে বিকৃত চতুস্থলক এখানে নিচের দিকে, ঠিক আছে। দেখো পরের উপরে XeO4 এর সংকরণ অবস্থা, স্তর কি, ঘটনাকৃতি কি, XeOF4, তাই তো, XeOF4। এখন XeOF4 এর একই জিনিস, জেনারে 8টা ইলেকট্রন আছে, একটা অক্সিজেন হলে গিলে নিল, একটা অক্সিজেন কি হলো, গিলে নিল, অক্সিজেন দিয়ে দিলাম, 4টে F দিয়ে দিলাম। এবার দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে 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 কটা হলো, 2টো, 2 2 4 5 6, আরও 2টো ইলেকট্রন থাকলো, সেই 2টো ইলেকট্রন কি তৈরি করলো, একটা লোন পেয়ার হয়ে গেল। এর নাম কি, এর নাম বর্গ পিরামিডীয়। নাম কি, বর্গ পিরামিডীয়। এই যে তারপর সমদ্বিবেদন পড়তে বলেছি XeO4 SbF5 এর সাথে, দেখো করে দিয়েছি। তারপর XeO3 এর যা সংকরণ অবস্থা, ঘটনাকৃতি কি, একই জিনিস করে দিয়েছি, তোমরা করে নিও, ঠিক আছে। তারপর XeF4 এবং Ki এর বিক্রিয়ায় কী কী পদার্থ উৎপন্ন হয়, KF উৎপন্ন হয় এবং আয়োডিন উৎপন্ন হয়। HClO4, HClO3 এবং HClO2 এবং HClO2 আম্লিকতার ক্রম। আমরা জানি অ্যাসিডিক পাওয়ার বৃদ্ধি পায় হলো তোমার অক্সিজেন নাম্বার যত বৃদ্ধি পাবে অ্যাসিডিক পাওয়ার বৃদ্ধি পাবে। তাছাড়া যদি আমরা অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করি তাহলে অ্যাসিডিক পাওয়ার বৃদ্ধি পায়। এবার এখানে যদি দেখো লক্ষ্য করো, এখানে অক্সিজেনের সংখ্যা 4 3 2 1 ডাইরেক্ট উত্তর, বা এখানে যদি জারণ সংখ্যা বের করো তাও একই উত্তর আসবে। HCl, HI এবং HF এবং HBr এর মধ্যে আম্লিকতা, বিজারণ, তাপীয় স্থায়িত্বের ক্রম দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আম্লিকতা, অ্যাসিডিক পাওয়ার কখন হবে, H+ আর কি যত বেরিয়ে যাবে সেটা নির্ভর করে হলো সাইজের উপর, তাই তো, যার যত সাইজ বেশি তার তত অ্যাসিডিক পাওয়ার বেশি, কারণ সাইজ যত বেশি হবে H এবং X এর মধ্যে যে বন্ধনটা সে দুর্বল হবে, যার কারণে Hকে আমি সে বের করতে পারবে, দেখো এখানে করা আছে। নেক্সট, উত্তপ্ত গাঢ় NaOH দ্রবণের মধ্যে দিয়ে Cl2 বা Br2 দ্রবণ চালানো গেলে কী হবে, দেখো সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন এবং NaCl লবণ জল উৎপন্ন হয়। নেক্সট, IF7 প্রস্তুত করা যায় কিন্তু BrF7 প্রস্তুত করা যায় না, কেন, কারণ Br পরমাণুর আকার, Br পরমাণুর যে সাইজ, ঠিক আছে, সেটা হলো I পরমাণু কি ক্ষুদ্র, মানে আয়ের যে সাইজটা, মানে আয়োডিনের সাইজটা বেশি, যার কারণে স্টেরিক হিন্ডেন্স জনিত কারণে 60টি F পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করতে পারে না, এটাই হলো কারণ। নেক্সট, হ্যালোজেন হাইড্রাসিডগুলির ক্ষারীয়, একটু আগে আম্লিক শক্তি দেখালাম, এটাই, হ্যাঁ না। ICl এর রাসায়নিকভাবে সক্রিয়তা, ঠিক আছে, রাসায়নিকভাবে বেশি সক্রিয় হয় কেন, রাসায়নিকভাবে I2 মানে আয়োডিন থেকে বেশি সক্রিয় কেন, মেন কথা হলো IClকে যদি লক্ষ্য করো, এটাও X, মানে দুটোই X, অর্থাৎ এদেরকে বলা আন্তঃহ্যালোজেন যৌগ, আন্তঃহ্যালোজেন যৌগ। এই আন্তঃহ্যালোজেন যৌগের কারণে I এবং Cl এর যে বন্ধন সেটা হলো কি হয়, সক্রিয় প্রকৃতির হয় এবং বন্ধনটা হয়ে যায় দুর্বল এবং যৌগটা হয়ে যায় ধ্রুবীয়, যার কারণে এরা খুবই সক্রিয় পদার্থের হয়, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালানো করলে কী হবে, এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিট চলে আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট ভাই, এটা না করে গেলে কিন্তু খুব পস্তাবা তোমরা। সালফার ডাইঅক্সাইড ক্লোরিনের মধ্যে আর কি বিরঞ্জন ধর্মের আর কি কী বলে পার্থক্য। সালফার ডাইঅক্সাইড যখনই আর কি তোমার জলের সাথে রিঅ্যাক্ট করে তখন একটা অ্যাসিড উৎপন্ন করে H2SO4 এবং উৎপন্ন করে হলো জাইমান হাইড্রোজেন, এটাকে বলা হয় জাইমান হাইড্রোজেন। কিন্তু এই জাইমান হাইড্রোজেন কী করে, যখনই রঙিন বস্তুর সংস্পর্শে আসে, ওটাকে কী করে দেয়, বিরঞ্জিত করে দেয়, ঠিক আছে। এবার যদি আমি ক্লোরিনের কথা বলি, একই জিনিস, ক্লোরিনে যখন জলের সাথে রিঅ্যাক্ট করে তখন উৎপন্ন করে হলো HCl এবং জাইমান অক্সিজেন, আর এই জাইমান অক্সিজেনও বিরঞ্জিত কালারিং বস্তুকে কী করে দেয়, বিরঞ্জিত করে দেয়, এবং কথাটা হলো এর যে বিরঞ্জিত বস্তুটা আগের অবস্থায় ফিরে পায়, ঠিক আছে,
বিরঞ্জিত বস্তু বায়ুর সংস্পর্শে আসা মাত্রই আবার জারিত হয়ে আগের অবস্থায় ফিরে আসে, আবার জারিত হতে পারে, বাট আগের বস্তু এটা জারিত হতে পারে না, কিন্তু এটা একবার জারিত হয়ে গেল তাহলে আর আর বিজারিত হবে না, মানে যা আছে তেমনই, ঠিক আছে। তার জন্য এটা ক্লোরিনের যে বিরঞ্জন ধর্মটা সালফার ডাইঅক্সাইডের তুলনায় অনেক বেশি হয়। নেক্সট, ক্লোরিনের যে অক্সো অ্যাসিডগুলো আছে তার আমরা আম্লিকতার ক্রম, একটু আগে বললাম আম্লিকতার ক্রম কার উপর নির্ভর করে, অ্যাসিডিক পাওয়ার কার উপর নির্ভর করে, অক্সো অ্যাসিডের কি অক্সিজেনের নাম্বার 1, আর আরেকটা আছে সেটা হলো অক্সিডেশন নাম্বার, ঠিক আছে, এই দুজনের উপর। লক্ষ্য করে দেখবি এখানে 4টে অক্সিজেন, তার মানে এর অ্যাসিডিক পাওয়ার বেশিই হবে, স্বাভাবিক ব্যাপার। এ দেখো করে দিয়েছি আমি, আগেও একটু বললাম। তো এটাও রিপিট কোশ্চেন, এটাও রিপিট কোশ্চেন, আর রিপিট। নেক্সট, ট্রেলিং অফ মার্কারি, এটা খুব ভালো কোশ্চেন, দেখতে পারো। ট্রেলিং অফ মার্কারি জিনিসটা কি বলো তো, যখনই ওজন মার্কারি সংস্পর্শে আসে কী হয়ে যায় জানো, Hg2O, অর্থাৎ মার্কিউরাস অক্সাইড গঠন করে। কি গঠন করে? মার্কিউরাস অক্সাইড গঠন করে। আর যার কারণে এই যে ধর্মগুলো ছিল, সচলতা, কাচের গায়ে সচলতা, কাচের মানে আমরা বাইরের দিক থেকে থার্মোমিটারে যেমন পারদ ব্যবহার কেন করি, বাইরের দিক থেকে আর কি পাট নিতে সুবিধা হয়, তারপরে হলো তরল টাইপের হয়, এই যে সব ধর্ম, তারপর উজ্জ্বলতা, এগুলো সব হ্রাস পেয়ে যায় এই মার্কিউরাস অক্সাইড গঠন করা, এটাকে বলে ট্রেলিং অফ মার্কারি, ঠিক আছে। লাল বর্ণের ব্রোমিন জ্বলে আর কি H2S গ্যাস চালনা করলে কি ঘটবে, এটাও খুব ইম্পর্টেন্ট, রিপিট এবং বহুতবার এইচএসে এসেছে। আমরা কি করব, ব্রোমিন জলে যদি আমি H2S চালনা করি তাহলে সালফার উৎপন্ন হবে এবং HBr উৎপন্ন হবে। নেক্সট, এই NH3, PH3 এবং BiH3 অর্থাৎ নাইট্রোজেনের যে ট্রাইহ্যালাইডগুলো যে রয়েছে তাদের বিজারণ ধর্ম, ক্ষারকত্ব, স্ফুটনাঙ্কের ক্রম চেয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট ভাই, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট এবং এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এগুলো সবই ইম্পর্টেন্ট করে এও সব। নেক্সট, আমরা যদি কপার সালফেটে জ্বলে ধরে মানে সাদা ফসফরাস এবং সামান্য পরিমাণ উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে, কিছু না, কপার সালফাইড উৎপন্ন হবে, যেটা আর কি দেখতে আমরা Cu3P2, যার বর্ণ হলো কতে কালো দেখতে হয়, ঠিক আছে। নেক্সট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে জ্বলে দ্রবণে অতিরিক্ত পরিমাণ কপার সালফেট দ্রবণ করলে কী উঠবে, এটা উৎপন্ন হয় যার কালার হলো নীল, এই কপারের বর্ণ হিসেবে নীল। নেক্সট, KHF2 গঠিত হয় বাট KHBr2 গঠিত হয় না, কেন? দেখো KH এর মধ্যে রয়েছে হলো হাইড্রোজেন বন্ডিং, বাট এখানে হাইড্রোজেন বন্ডিংটা কাজ করে না। আর এই KH এর মধ্যে যদি লক্ষ্য করো, F এর তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা বিষয়, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মক ক্লোরিন অপেক্ষা বিষয়, এবং তাছাড়া ফ্লুরিনের আকার ক্লোরিন অপেক্ষাও অনেক কম হয়, যার কারণে HF সহজে আয়নিত হতে পারে এবং F- আয়ন উৎপন্ন হয়। যার কারণে F- আয়ন যত উৎপন্ন হবে, আর হাইড্রোজেন বন্ডিং কাদের সাথে হয়, তিনজনের সাথে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এবার যত তাড়াতাড়ি আর কি ফ্লোরিন উৎপন্ন হবে তত তাড়াতাড়ি হাইড্রোজেনের সাথে বন্ডিং করবে, আর যত তাড়াতাড়ি হাইড্রোজেনের সাথে বন্ডিং করবে তত তাড়াতাড়ি একটা নতুন যৌগ উৎপন্ন হবে, যেটা দেখতেই পাচ্ছ। এরপর চলো নেক্সট পার্টে যাওয়া যায়। দেখো PCl5-এর PCl বন্ধনটা সমতুল্য কিনা, দারুণ একটা কোয়েশ্চেন ভাই, দারুণ একটি কোয়েশ্চেন। দেখো PCl5-এর যদি আমরা স্ট্রাকচার দেখি কেমন দেখতে হবে, 3টে Cl এখানে, স্ট্রাকচার কিন্তু এঁকে দিও। এদেরকে কি বলে, এই সমস্ত বন্ধনটাকে কি বলে বলো, এই সমস্ত বন্ধনটাকে কি বলে, এটাকে বলে ইকুইটোরিয়াল বন্ধন, তাই তো, এগুলোকে বলে ইকুইটোরিয়াল বন্ধন, এই দুটোকে। আর 3টে রয়েছে হলো তোমার অ্যাক্সিয়াল বন্ধন, ঠিক আছে না, কোনটা ভুল বলে দিলাম, উপরে যেটা আছে সেটাকে বলা হয় কি অ্যাক্সিয়াল বন্ধন, এবং 3টে রয়েছে হলো ইকুইটোরিয়াল বন্ধন। দেখো এরূপ গঠনাকৃতির জন্য 3টি ইকুইটোরিয়াল বন্ধন পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে নত, তিনটি এই যে বন্ধন, ইকুইটোরিয়াল বন্ধন পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে রয়েছে, কত 120 ডিগ্রি কোণে করে আছে। একটি অ্যাক্সিয়াল বন্ধন একটি ইকুইটোরিয়াল বন্ধনের মধ্যে 90 ডিগ্রি কোণে নত, একটি অ্যাক্সিয়াল এবং একটি ইকুইটোরিয়াল বন্ধনের মধ্যে 90 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। এবার কতটা হলো, প্রতিটি অ্যাক্সিয়াল বন্ধন 3টি বন্ধন ইলেকট্রন জোড় দ্বারা বিকর্ষিত হয়, কিন্তু প্রতিটি ইকুইটোরিয়াল বন্ধন 2টি বন্ধন জোড় দ্বারা বিকর্ষিত হয়। এর ফলে প্রতিটি অ্যাক্সিয়াল PCl5 বন্ধনগুলি ইকুইটোরিয়াল PCl বন্ধন অপেক্ষা দৈর্ঘ্যে বড় হয়, সুতরাং PCl5 PCl বন্ধনগুলো সমতুল্য নয়, মানে সমান নয়, একে অপরের থেকে আলাদা, মানে দৈর্ঘ্য কারোটা বড় হয় কারো দৈর্ঘ্য ছোট হয়।
এবার NaR সঙ্গে ঘন H2SO4 গরম করে HI প্রস্তুত করা যায় না কেন? কারণ যখনই আমি উৎপন্ন করার চেষ্টা করব, ঠিক আছে, HI এর মধ্যে NaR সঙ্গে যখনই H2SO4 গরম করব তখন কি উৎপন্ন হয়? তখন HI এর বদলে আয়োডিন উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে, যার কারণে আমরা যে আমাদের যে ইম্পর্টেন্ট যে প্রোডাক্টটা যা পাওয়ার কথা ছিল সেটা পাই না। KI এর মধ্যে ঘন H2SO4 যোগ করলে গরম করলে HI উৎপন্ন হয়, কিন্তু ঘন H2SO4 অত্যন্ত শক্তিশালী জারক পদার্থ হয় সরি তৎক্ষণাৎ কি হয়? তৎক্ষণাৎ H2SO4 দ্বারা জারিত হয়ে আয়োডিনে পরিণত হয়, যার কারণে H2SO4 এর সঙ্গে KI মিশিয়ে গরম করলে HI উৎপন্ন হয়। এটা আগে বললাম, আয়োডিন উৎপন্ন হয়, ঠিক আছে। নেক্সট পার্ট, আয়োডিনের জলে অল্প পরিমাণ দ্রাব্য, কিন্তু KI দ্রবণে এটির দ্রাব্যতা তুলনামূলকভাবে বেশি। দেখো, জল হলো এক প্রকার ধ্রুবীয় দ্রাবক, I2 হলো তোমার অধ্রুবীয় অণু। এবার যার কারণে KI যখনই জলে দ্রবীভূত করা হয় তখনই K+ এবং I- উৎপন্ন হয়, যে এই I2টা আবার I- সাথে যুক্ত হয়ে I3- গঠন করে। আবার এই I3- আবার K+ এর সাথে পজিটিভ আর নেগেটিভে যদি অ্যাট্রাকশন বেশি হয় তাহলে KI3 গঠন করে। আর এই KI3 লবণ জলে বেশি পরিমাণে দ্রাব্য, তার জন্য আয়োডিনে KI দ্রবণে দ্রাব্যতা তুলনামূলকভাবে বেশি হয়। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সালফার ডাইঅক্সাইড জারক না বিজারক উভয় আমরা প্রমাণ করব। দেখো রিঅ্যাকশনটা দেওয়া আছে। জারণ কি, এক কথা আমি তোমাদেরকে শর্টকাটে বলে দিই, জারণ মানে কি, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হলো জারণ, আর অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ হয় তাহলে বিজারণ। দুটো রিঅ্যাকশন দেওয়া আছে, দুটো রিঅ্যাকশনে যে রিঅ্যাকশনে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে অক্সিডেশন ঘটেছে, যে রিঅ্যাকশনে আর কি জারণ সংখ্যা হ্রাস পেয়েছে সেটা হলো রিডাকশন ঘটেছে। নেক্সট, হিলিয়াম কোনো যৌগ গঠন করে না, কেন করবে ভাই? ওর তো সুস্থিতে লাভ পেয়ে গেছে না। প্রথম কথা, হিলিয়াম এমনিতেই ছোট, তাদের এই নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ ক্ষমতা বেশি হয় এবং এদের আয়নন এনথালপি খুব উচ্চ লেভেলের হয়, আর এদের যে জোরবদ্ধ ইলেকট্রনগুলি না বিজোড় হতে পারে না, তার জন্য অন্যান্য পরমাণুর সাথে সে শেয়ারিং এবং কেয়ারিংয়ে অংশগ্রহণ করে না, তাই নতুন যৌগ গঠন করে না। I3- গঠন করে F3- গঠন। একটু আগে এই টাইপের একটা প্রশ্ন করা হলাম, এটাও দেখে নিও। নেক্সট প্রশ্ন, হ্যালোজেন হাইড্রাসিডগুলো বায়লবন গঠন করে কেন? দেখো, হাইড্রোজেন ফ্লোরাইড HF বায়লবন গঠন করে। ফ্লুরিনের আকার হয় ছোট, তড়িৎ ঋণাত্মকতা হয় বেশি এবং হাইড্রোজেন বন্ডিং করে, যার কারণে এরা যখনই আর কি HF এর মধ্যে আমরা KF যখন ঢেলে দিব তখন KF থেকে উৎপন্ন হয়, HF এর মধ্যে যখনই আমি কি দিয়ে দিব KF, তখন KF থেকে কি উৎপন্ন হয় F- আয়ন, আর এই F- আয়ন তো হাইড্রোজেন বন্ডিং করতে খুব ভালোবাসে, তো এর সাথে জুড়ে গিয়ে HF2- উৎপন্ন করে। ফলে এই উৎপন্ন HF2- আয়ন আবার পড়ে থাকা K+ এর সাথে যুক্ত হয়ে KHF2 লবণ গঠন করে, বায়লবন। আশা করি বুঝতে পারলা। XeO4কে কাচের পাত্রে রাখা যায় না কেন? কারণ কাচের পাত্র তৈরি হয় সিলিকা দিয়ে, আর এই সিলিকার সাথে যখনই XeOF4 গঠন করবে তখন XeO4 আর থাকবে না, ওটা হয়ে যাবে XeO2F2। অর্থাৎ আমরা XeOF4 আর কি রাখলাম সঞ্চয়ের জন্য, বাট পরক্ষণে দেখলাম XeO4 তো নাই ভাই, ওই তো রূপ চেঞ্জ করে XeO2F4 বানিয়ে নিয়েছে SiO2 সিলিকার সাথে বিক্রিয়া করে, তাই না? নেক্সট, XeF6 এর আর্দ্র বিশ্লেষণ, এটা হয়ে গেছে সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ। বুঝবো কিভাবে? দেখো, XeF6 এর সাথে যদি জল রিয়াক্ট করো তাহলে HF উৎপন্ন হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে HF। HF এখানে H আছে দুটো, F আছে 6টা, আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে F থেকে কটা F চলে গেল? 2টা F পড়ে থাকলো, কটা F পড়ে থাকলো বলো? XeOF4 এখনও F পড়ে আছে না, তার মানে এর সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ হয়নি। যতক্ষণ পর্যন্ত এর মধ্যে F পড়ে থাকবে তার সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ হয়নি, আংশিক হয়েছে। এবার এর মধ্যে দেখো XeF6 যে 3 অণু হাইড্রোজেন দেওয়া আছে, 3 দুগুণ 6, এখানে 6টা হাইড্রোজেন, এখানে 6টা F, তাহলে হয়ে গেল 6HF। একদম ওখান থেকে Fকে বের করে দিয়েছে, এটা হলো সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ। নেক্সট, ClF3 অস্তিত্ব থাকলেও FCl3 অস্তিত্ব নাই কেন হয়? দেখো, ClF3 অস্তিত্ব আসে কেন? কারণ Cl পরমাণুর রয়েছে হলো অর্ধপূর্ণ, ঠিক আছে, অর্ধপূর্ণ হাফ ফিল্ড ডি অরবিটাল, এবং এই হাফ ফিল্ড ডি অরবিটালের কারণে উদ্দীপিত ইলেকট্রনগুলো একাধিক উদ্দীপিত ইলেকট্রন কি করে, প্রথমে 3s এবং 3p থেকে ওটা কি হয়, স্থানান্তরিত হয়ে এই যে হাফ ফিল্ড অরবিটালে চলে আসে।
আর যেহেতু সে তার অরবিটালটাকে এক্সপ্যান্ড করতে পারছে, তার জন্য সে নতুন সমযোজ্যতার করে নতুন নতুন যৌগ তৈরি করতে পারতে চায়। কিন্তু ফ্লুরিনের জন্য সে তার সমযোজ্যতা অর্থাৎ কোভ্যালেন্সি, সমযোজ্যতা থেকে ইংরেজি নাম কোভ্যালেন্সি ইনক্রিজ করার কোনো কথাই হয় না, অর্থাৎ সে এক্সপ্যান্ড করতে পারে না, যার কারণে সে নতুন যৌগ গঠন করতে পারে না। নেক্সট, SF4 আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 হয় না। দেখো, আর্দ্র বিশ্লেষিত হওয়ার একটাই মানে নিয়ম এক কথায়, যে সালফার তার কোঅর্ডিনেশন সংখ্যা, দেখো একটা সালফার, যেমন ধরো একটা বয়ফ্রেন্ড তার আশেপাশে কয়টা গার্লফ্রেন্ডকে রাখতে পারে, ধরো তার ক্ষমতা 4টা, তাহলে এর কোঅর্ডিনেশন সংখ্যা কত? 4টে। ঠিক তেমনি একটা ক্যাটায়ন তার চারপাশে কয়টা অ্যানয়নকে রাখতে পারছে, ওটাই ওর কোঅর্ডিনেশন সংখ্যা, তাই তো? ঠিক তেমনি সালফার এর কোঅর্ডিনেশন সংখ্যা 4 পর্যন্ত ইনক্রিজ করতে পারে, তাই তো? হয়তো, হ্যাঁ, যার কারণে সে আর কি যদি যখনই আর কি 6 করতে যায় তখন সে স্টেরিক হিন্ড্রেন্সের কারণে ধরা পড়ে যায়, মানে অন্যান্য গার্লফ্রেন্ড রয়েছে তার পাশে, তার জন্য সে ইনক্রিজ করতে পারে না। সহজ ভাষায় যদি বলি, SF6 অণুতে 6টি পরমাণু কেন্দ্রীয় S পরমাণুকে ঘিরে রাখার চেষ্টা করে, আর কাছাকাছি গিয়ে আক্রমণ করা সম্ভব নয় জলের অণুর সম্পর্কে, ঠিক আছে? মানে দেখো আমি ব্যাপারটা বোঝাই। দেখো, এবার এর কথা হলো যতগুলা F পরমাণু ছিল মানে যতগুলো গার্লফ্রেন্ড থাকার কথা ছিল, এবার অন্য কোনো গার্লফ্রেন্ড H2 এর কণা এখানে আসতে দেবে না, কারণ এখানে এমনিতেই অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে, H2 এর কণাকে আসতেই দিবে না, এতই স্টেডিক হিন্ড্রেন্স হয়ে গেছে, এতই চাপাচাপি জায়গাটা। বাট SF4 বলতেছে আমার তো নাই, আসো হোক রূপসুন্দরী, আসো আমার কাছে আসো, এরকম একটা ব্যাপার। তো আসে এবং এদের সাথে আর কি কোলাবোরেশন করে, ইউটিউবের যেমন কোলাবোরেশন হয়, হ্যাঁ, তো ওরকম করে এরা পরস্পরকে আর্দ্র বিশ্লেষিত করে নতুন যৌগ উৎপন্ন করতে পারে। মেইন কথা যদি বলো, সালফার তার কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধি করতে পারে SF4-এ, বাট SF6-এ পারে না, ডিউ টু স্টেডিক হিন্ড্রেন্স, দ্যাটস ওয়াই ইটস নট অ্যাভেল টু হাইড্রোলাইসিস, ঠিক আছে? নেক্সট যদি কোশ্চেনে আমরা যাই, দেখো NCl3 PCl3 আর্দ্র বিশ্লেষিত হওয়ার প্রক্রিয়ার ভিন্ন কেন? ভিন্ন হবেই, NCl3 ইলেকট্রন বিন্যাস আলাদা, PCl3 ইলেকট্রন বিন্যাস আলাদা। এবার কথাটা হলো, এই যে NCl3 যখন আর্দ্র বিশ্লেষিত হয় তখন HOCl এবং অ্যামোনিয়া উৎপন্ন করে, এবং PCl3 উৎপন্ন করে ফসফরিক অ্যাসিড এবং HCl। এর আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়াটা দেখো, ঠিক আছে? মেন তো উৎপন্ন উত্তলে যে N এর তো ডি অরবিটাল নেই, বাট P এর মধ্যে ডি অরবিটাল আসতে শুরু করলো, সে এক্সপ্যান্ড করতে পারছে, শক্তিশালী আছে, শূন্য ডি অরবিটাল, যার কারণে মানে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে জলের অণু এখানে অ্যাটাক করতে পারতেছে, তার জন্য সে এক্সপ্যান্ড করে ফসফরিক অ্যাসিড এবং দুটোই অ্যাসিড উৎপন্ন করতে পারছে, বাট আগে একটা অ্যামোনিয়া একটা HOCl। নেক্সট, NaH3PO3 একটি অ্যাসিড লবণ, একটি NH3PO3 একটি প্রশমন, একটু আগে করলাম, একদম সবার প্রথমে দিকে যে যাও, এখানে হয়তো আছে, কোনো একটা জায়গায় করালাম একটু আগে, আচ্ছা দেখে নিই, এটা করাইছি এরকম একটা, ঠিক আছে? চলো নেক্সট, এখন আমরা যাব হলো তোমার NO2 ডাইমার গঠন করা। ভালো একটা কোশ্চেন। দেখো, NO2 ডাইমার গঠন করার কারণই হলো তোমার হলো এরা না অষ্টকপূর্ণ হতে চায়, কি হতে চায়? অষ্টকপূর্ণ। যেহেতু এখনও অষ্টকপূর্ণ হয়নি, এই অষ্টকপূর্ণ আর কি ইচ্ছায় সে কী করে, পরস্পরের সঙ্গে কী করে, ডাইমার গঠন করে, যার কারণে অস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে পরিণত লাভ করে, এটাই কারণ। লাল ফসফরাস সাদা ফসফরাস অপেক্ষা সুস্থিতিখান, এটা অনেকবার পড়েছি, একবার পড়লে আশা করে বুঝতে পারবা তোমরা, ঠিক আছে? নেক্সট, পিডিএফটা আমি আপলোড করে দেবো তোমাদের গ্রুপে অতি সত্বর। HN3 এবং NH3 এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। কীভাবে করবো? ক্ষারীয় প্রকৃতির হয় NH3, তার জন্য সোডিয়াম বাইকার্বনের সাথে রিয়াকশন করে না, আর এটা হলো তোমার অ্যাসিডিক প্রকৃতির হয়, তাই ক্ষারের সাথে রিয়াকশন করে লবণে জল উৎপন্ন করে। নেক্সট, NCl3 আর্দ্র বিশ্লেষিত হয় না, NF3 হয় না কেন? NCl3 কী বলে, এর মধ্যে ডি অরবিটাল নেই, এর মধ্যে ডি অরবিটাল রয়েছে, এর মধ্যে ডি অরবিটাল নেই। এর মধ্যে যেহেতু ডি অরবিটাল কী বললাম, নাইট্রোজেন এবং NF3, তাই তো? ও হ্যাঁ, নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ঠিক আছে, বাট ক্লোরিনের তো রয়েছে, যার কারণে কি হয়েছে, অসমীয় বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়া এবং HCl উৎপন্ন করে, এবং জিনিসটা প্রায় এর মতো, ঠিক আছে? ওকে, আচ্ছা, ছবি দেখাতে চাই না, আমি ছবি দেখাতে চাইনি কারো। তো রাধে রাধে। তো আজকের মতো এখানেই, তোমরা পড়তে থাকো, আমরা নতুন একটা লেকচার আরও তাড়াতাড়ি আপলোড করব, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, ক্লাস 11-এর জন্য আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমরা
আস্তে আস্তে চ্যানেলটি সবার মধ্যে আর কি ছড়িয়ে দাও তোমাদের বন্ধুদের মধ্যে, কারণ ওরাও আর কি সাহায্য পেতে পারে লাস্ট মিনিটের কারণ। ঠিক আছে, ওকে।